আরাকান আর্মি বা এদেরকে সহযোগিতা করা বা তাদেরকে মদত দেওয়ার সব রকম প্রচেষ্টা কিন্তু অব্যাহত রয়ে গেছে। আমি ঠিক জানি না এটা করে আমাদের বাংলাদেশের লাভটা কী, দেশের মানুষের ভাগ্যটা কোথায় নিয়ে যাচ্ছে। আজকে বলছে মানবিক করিডোর পৃথিবী, এখন দেখলাম আওয়ামী লীগ ব্যান করতে হবে, তার জন্য আন্দোলন। কারা আন্দোলন করে? এরা কারা? কেউ কেউ বলছে এটা বিপ্লব। এটা কি বিপ্লব হচ্ছে? এটা তো বিপ্লব না, এটা সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা জঙ্গির কর্মকাণ্ড। এবং এই জঙ্গিদের সহায়তা নিয়ে যে দীর্ঘদিনের চক্রান্ত, আর তার পিছনে শক্তি তো তখন বাইডেন সরকার, আমেরিকা, তারা ছিল। আর আমেরিকা তো সবসময় বে অফ বেঙ্গলের উপরে একটা লোভ, এখানে একটা ঘাঁটি করা। এবং এই প্রস্তাবটা আমাকে অনেকবারই দিয়েছে। আমি দেশের ওই কোনো জায়গা করে ভাড়া দিয়ে আমার ক্ষমতা থাকতে হবে, এই নীতিতে আমি কখনো বিশ্বাস করিনি। কারণ স্বাধীন সার্বভৌম দেশ সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেব, অন্য দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কাউকে জায়গা দিতে হবে, বা আমার দেশের মাটি ব্যবহার করে আর কেউ অন্য জায়গায় ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস করবে, এটা কিন্তু আমি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আজকে দুর্ভাগ্য হলো আমরা কি দেখছি, এখন মানবিক করিডোরের নামে আমাদের দেশটা যেন লিজ দিয়ে দেওয়া হচ্ছে। যে বঙ্গোপসাগরে আমার বিশাল সমুদ্র সীমা, মিয়ানমার এবং ভারতের কাছ থেকে আমি বলতে গেলে অর্জন করে নিয়েছি, আন্তর্জাতিক আদালতে মামলা করে জয়ী হয়ে নিয়েছি। আজকে সেই সমুদ্র সীমাও কিন্তু আমাদের আর আয়ত্তে থাকবে না, সেটাও চলে যাবে। কারণ আমেরিকার যে পরিকল্পনা, এটা তো সকলেই জানা উচিত, এতদিনে সবাই জানে। যখন আমি বলতাম তখন হয়তো অনেকের খারাপ লাগতো, ভাবতাম আমি এটা কী বলি। আর ইউনুস যে তাদের হাতের পাপেট, একটা পুতুল, এটাও সকলে বিশ্বাস করতো না, এখন নিশ্চয়ই বিশ্বাস করে। কারণ আমাকে ক্ষমতা থেকে হটানো, বা ক্ষমতা থেকে হটানো মানে কি, আসলে উদ্দেশ্যটা ছিল 15ই আগস্ট আমার বাবা মা ভাই বোন সবাইকে হত্যা করেছে, আমি আর রেহানা বেঁচে গিয়েছিলাম। তার কাজে আমাদের 2 বোনকে হত্যা করতে পারলে বাস, এই চ্যাপ্টার শেষ। এটাই ছিল তাদের মনোবাঞ্ছা। কিন্তু কথাই তো বলে রাখে আল্লাহ মারে কে, কারণ এটাও বিশ্বাস যে মারে আল্লাহ রাখে কে। তো আমার বেলায় বারবার রাখে আল্লাহ মারে কেই হয়ে গেছে, জনগণের দোয়া আর বারবারই আল্লাহ আমাকে বাঁচিয়েছে। কেন বাঁচিয়েছে জানি না, তবে হ্যাঁ নিশ্চয়ই আমাকে কোনো একটা কাজ দেবে, সেই জন্যই আমি বেঁচে আছি। তবে আজকে যে অত্যাচার নির্যাতন চলছে আর যে অবস্থা চলছে, এখন দেখলাম আওয়ামী লীগ ব্যান করতে হবে, তার জন্য আন্দোলন। কারা আন্দোলন করে? এরা কারা? এবং এভাবে একটা মানুষের দৃষ্টিটা সরিয়ে দিয়ে অপরদিকে কিন্তু ওই করিডোরের বিরুদ্ধে সবাই কিন্তু ইতিমধ্যে কিন্তু সেই আরাকান আর্মি বা এদেরকে সহযোগিতা করা বা তাদেরকে মদত দেওয়ার সব রকম প্রচেষ্টা কিন্তু অব্যাহত রয়ে গেছে। আমি ঠিক জানি না এটা করে আমাদের বাংলাদেশের লাভটা কী, দেশের মানুষের ভাগ্যটা কোথায় নিয়ে যাচ্ছে। আজকে বলছে মানবিক করিডোর পৃথিবীর বিভিন্ন দেশে, যেখানে এই করিডোর হয়েছে সেখানে সেই দেশগুলির কী দশা হয়েছে সেটা সবাই একটু দেখা উচিত। আর এখন যেটা যুদ্ধ অবস্থা সৃষ্টি করতে যাচ্ছে, এতে আর কিছু হোক, হয়তো ইউনূস সাহেবের ক্ষমতায় থাকার সুযোগটা বাড়বে এবং সেই সুযোগটাই নেবে। নইলে যেখানে মিয়ানমারের জান্তার সরকার, আর সেখানে মানে তার ওখানে আরেকটা গ্রুপকে এভাবে সহযোগিতা করা, এতে বাংলাদেশের জন্য কত বড় একটা ক্ষতি হবে সেটা কি ভেবে দেখেছে? আজকে যদি জান্তা সরকার এই আরাকান আর্মির উপরে আক্রমণ শুরু করে, এয়ার অ্যাটাক করে, সেগুলি কোথায় যেয়ে পড়বে? শুধুই কি তাদের উপরে পড়বে? বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না? বাংলাদেশকে কেন এই ধরনের ঝুঁকির মধ্যে ডক্টর ইউনূস ফেলছে, সেটা আমার প্রশ্ন। কেন বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে সে সিনেমেরি খেলছে? তার তো পয়সার অভাব নাই। গ্রামীণ ব্যাংক, টেলিকমের টাকা থেকে শুরু করে সমস্ত টাকা, দরিদ্রের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত টাকা সবই তো সে নিয়েছে। তার তো বিলিয়ন বিলিয়ন ডলার নাকি বিদেশে, ফ্রান্সে নাকি 2 বিলিয়ন ইনভেস্টমেন্ট করছে, কিন্তু বাংলাদেশে 1 পয়সাও করেনি, দেয়নি। গ্রামীণ ব্যাংকে এমটি পদে চাকরি করেছে, কিন্তু গ্রামীণ ব্যাংকে কোনোদিন কোনো টাকা ডিপোজিট দেয়নি, তার কোনো টাকা ওখানে নাই, তার কোনো মানে বিনিয়োগও নাই। কিন্তু বিশ্বের কাছে একটা মিথ্যা ধোঁকাবাজি দিয়েছে যে গ্রামীণ ব্যাংকটা কি তার নিজের হাতে করা। তাহলে তার বিনিয়োগ কোথায়? গ্রামীণ ব্যাংকে বিনিয়োগ তো নাই, বরং গ্রামীণ ব্যাংকটাকে চুষে খেয়েছে। এখন তো সবটুকু, আগে যেখানে পাবলিক প্রপার্টি ছিল 25 ভাগ, সেটুকুও সে দখল করে নিয়েছে একটা অর্ডার দিয়ে। আজকে ইউনূস ক্ষমতা আসার পর আপনি যদি হিসাব করেন যে তিনি কি পেলেন আর বাংলাদেশের জনতা কি পেল। ইউনূস পেয়েছে কি আপনারা দেখেন, সেখানে সে পেয়েছে ম্যান পাওয়ার ব্যবসা,
অর্থাৎ সে আদম ব্যাপারীর লাইসেন্স নিয়ে নিল ম্যান পাওয়ার ব্যবসা করার জন্য। ইউনূস সেখানে এখন ডিজিটাল ওয়ালেট অর্থাৎ ওই যে টাকা লেনদেন বিকাশের মতো নগদের মতো সে টাকা লেনদেনের ব্যবসা সেটা সে বাগিয়ে নিয়েছে নিজে ক্ষমতায় বসে সবার আগে। এবং তার বিরুদ্ধে এই যে গ্রামীণ ব্যাংক এবং টেলিকমিউনিকেশনের টাকা আত্মসাৎ করা, বিশেষ করে শ্রমিকদের, তার নিজের কোম্পানির শ্রমিক তাদের টাকা মেরে খেয়েছে। কোম্পানির শ্রমিকদের শ্রমিক আইনে আছে লভ্যাংশের 5% তাদের শ্রমিক কল্যাণ ফান্ডে যাবে, সেটাকে সে কোনো দিন দেয়নি। শ্রমিকরা মামলা করে, শ্রমিকের মামলায় শ্রমিক আদালতে লেবার কোর্টে সে একজন সাজাপ্রাপ্ত আসামি, তার কিন্তু সাজা হয়েছে। হ্যাঁ, আমরা তাকে হয়তো জামিন চেয়েছে, জামিন দেওয়া হয়েছে, আপত্তি করা হয়নি, কিন্তু সে তার নোংরামিটা দেখালো। তার চেহারাটা আজকে সারা বিশ্বের কাছে উন্মুখ হয়ে গেল, যে কীভাবে উন্মুক্ত হয়ে গেল যে সে কীভাবে একটা দলকে ধ্বংস করার জন্য, একটা দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। কী স্বার্থটা তার? এই বয়সে এসে যে এত ব্যবসা নিচ্ছে, খাবে কবে? খেতে পারে সব? সেটা আমার প্রশ্ন। আদম ব্যাপারী লাইসেন্স, ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স, টাকা লেনদেনের লাইসেন্স, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন, স্টারলিংকের বাণিজ্য, এলএনজি ব্যবসার কমিশন, গ্রামীণ ব্যাংকের মালিকানা এবং 5 বছর পর্যন্ত সব ঋণ মৌকুব, আয়কর ফাঁকি দেওয়া তার অভ্যাস। 666 কোটি টাকার আয়কর সেটাও সে ফাঁকি দিয়েছে, সেটাও দেয়নি। তার কাছে প্রায় 1100 কোটি টাকার আয়কর পাওনা, এবং তার যে কোম্পানি 48টা কোম্পানিতে কোনো দিন একটা কোম্পানি থেকেও সে কোনো আয়কর দেয়নি, কারণ সবগুলি সে লোকসান দেখাতো আর লাভের ভাগটা চুরি করে নিয়ে যেত। যেখানে বিশ্বে অনেকে অনুদান দিয়েছে গ্রামীণ ব্যাংকের জন্য, সেটাকে গ্রামীণ ব্যাংকে কোনো দিন যায়নি। একটা কোম্পানি খুলেছে আর সেখান থেকে টাকা কামাই করে সে টাকা সে নিয়ে চলে গেছে। তো এটাই প্রশ্ন, যে আর জনগণকে কী দিয়েছে? তিনি তো ব্যবসা বাগালেন, তার আয়কর দিতে হবে না, সেটা তিনি মাফ করিয়ে নিলেন। তার বিরুদ্ধে 5টা দুর্নীতির মামলা, সেই মামলা সে প্রত্যাহার করে নিল। আয়কর দেয়নি সেই মামলা, রায়টা হওয়ার কথা 6 আগস্ট, সেটাও হচ্ছে প্রত্যাহার করে নিল। তার যেটুকু গোছানো সে সবই করে ফেললো। আর জনগণকে কী দিল? সারা দেশের মানুষকে চরমভাবে সে অশান্তি দিয়ে রাখছে। ডাকাতি, চুরি, ছিনতাই প্রতিদিনের ব্যাপার। মহিলারা বাইরে বেরোতে ভয় পায়, কারণ সে তো ওই জঙ্গি এবং সন্ত্রাস করেই তো ক্ষমতা এসেছে। এখানে কোনো বিপ্লবও হয়নি, এখানে কোনো অভ্যুত্থানের। আর সেটা তো ডক্টর ইউনূস নিজেও বলেছে। বিল ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে যে বললো, তো এটা ছাত্ররা জানতো না, এটা জনগণও জানতো না, কোনো নেতা ছিল না। তার মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড দ্বারা এই আন্দোলন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতা দখল করেছে। কি সম্মানের ব্যাপার! সে ডাকাতি করে, সন্ত্রাস করে, ক্ষমতা দখল করে উচ্চস্বরে কথা বলে। লজ্জাশরম বলেও তো একটা কথা থাকে। আমি জিজ্ঞেস করি, ডক্টর ইউনূস সাহেব, আপনার যে এত বড় বড় কথা, এত বিদেশি বন্ধু, তা আপনি মুখ দেখান কীভাবে? আপনি তো সন্ত্রাস করে ক্ষমতা দখল করেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আসেননি, সাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেননি বা আসেননি, ভোট করে জিতে আসেননি, এসেছেন জঙ্গিদের সহায়তায়। তার মানে বাংলাদেশটা এখন জঙ্গির দেশ, সন্ত্রাসের দেশে পরিণত করেছে। সাধারণ মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা সব কেড়ে নিয়েছে। আর এখন এটা তারই মেটিকুলাস ডিজাইনের অংশ। কী হলো? এই সমন্বয়, অমুক দল, সমুক দল, সব যে, এবং শিবির তো একটা সন্ত্রাসী, তো আমেরিকার কাছেই তো তারা সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত। আজকে এরা আন্দোলন এবং সমর্থন দিচ্ছে। আওয়ামী লীগ ব্যান করতে হবে, যুবলীগ ব্যান করতে হবে, স্বেচ্ছাসেবক লীগ ব্যান করতে হবে, আর ছাত্রলীগ ব্যান করেছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করি, আপনি কোন ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছেন যে আপনি এই নির্দেশ দেন? আপনার কি অধিকার আছে? কোন রাইট আছে? সাংবিধানিক রাইট আছে? না। জনগণের সমর্থন আছে? না। এসেছেন অস্ত্র হাতে, জঙ্গিদের সহায়তায়। তাহলে আমরা রাজনীতি করি, জনগণের ভোটে নির্বাচিত আমরা,
বৈষম্য বিরোধী আন্দোলনের নামে তো বৈষম্যই সৃষ্টি করা হয়েছে, যেখানে জনগণের ম্যান্ডেটের কোনো দাম নাই, মতামতের কোনো দাম নাই। হ্যাঁ, মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তিনি 40 জন লোক ভাড়া করেছেন, 5 লাখ 7 লাখ টাকা বেতন এবং 40-50টা পেজ খুলে তিনি ওই কর্পোরেট বিজনেসের নামে যেভাবে তারা অ্যাড দেয় ওইভাবে অ্যাড দিয়ে উনি 1 কোটি মানুষের মতামত আনবে, যে তারা বলবে যে ইউনূস সাহেব আপনি ক্ষমতায় থাকেন। যান না গ্রামে গঞ্জে, যান না সাধারণ মানুষের কাছে বা চাকরিজীবীদের কাছে, কয়জন আপনাকে হ্যাঁ বলে যে আপনি থাকেন? কেউ বলবে না। বলবে বাবারে এখন আমাদের ছাড়ো, এই যন্ত্রণা আর দিও না, আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, সেটাই বলবে। সেই কথাটা এখন পছন্দ হচ্ছে না, সেই জন্যই এখন শেখ হাসিনাকে হত্যা করতে পারলেন না, এটাই দুঃখ। আর 2 বোন ক্ষমতা মানে আমাদেরকে খতম করতে পারলে সে খুব খুশি হতো, যে জন্য আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ত ঝরাচ্ছে, মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে। আমাদের মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, সেই মেয়েদের পর্যন্ত গ্রেপ্তার করছে। ছোট বাচ্চা বুকের দুধ খায়, সেই বাচ্চাকে ফেলে দিয়ে গ্রেপ্তার করা, 3 বছরের বাচ্চা সহ মাকে গ্রেপ্তার করা, কুপিয়ে মেরে ফেলা, ছেলেকে পেল না, অ্যারেস্ট করতে পারলো, মাকে কুপিয়ে মারা, আগুন দিয়ে মারা, বাবাকে মারা, চরম অসভ্যতার মতো ব্যবহার। আর এই ছেলেপেলেগুলি এত বেয়াদবের মতো ব্যবহার করে, তাদের ঘরে মা বাপ নাই। কি শিক্ষা দিয়েছে মা বাপ? শিক্ষকদের অপমান, তাদের গলায় জুতার মালা পরানো, তাদেরকে জোর করে মানে পদত্যাগ করানো থেকে শুরু করে এহনো ধরনের কথা নাই না বলে। এই একটা জেনারেশনকে এইভাবে চরমভাবে মানে তাদের কোনো ভদ্রতা না, শিক্ষা না, অ্যাটিকেট না, কিছু শিখলো না, শিখলো চরমভাবে বেয়াদবি করার দুর্বৃত্তায়ন। তো এই জাতিকে কী পাবে এদের কাছ থেকে ভবিষ্যতে? কী পাবে? লেখাপড়ার পত্র বন্ধ, লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজকে লেখাপড়া করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। কি আওয়ামী লীগ করে কেন বা মুক্তিযোদ্ধা কেন? লজ্জা করে না এটা বলতে? এই লাখো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছে। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করে দিয়ে গেছে যারা, তাদেরকে অবমাননা করা, 32 নাম্বার পুড়িয়ে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলবে, সেটা পারবে না, কোনো দিন পারেনি, কেউ পারবে না। আজকে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলা, আর যারা আমাদের পরাজিত করেছিল, মা বোনদের ক্যাম্পে নিয়ে দিনের পর দিন অত্যাচার করেছে, গণহত্যা চালিয়েছে, দিনের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করেছে, তাদের সাথে গলায় গলায় ভাব। চমৎকার! কোন দেশে আছি আমরা? জঙ্গি, সন্ত্রাসী, যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর হত্যাকারী, এরাই হয়ে গেছে এখন তার ক্ষমতার আধার। এখন জনগণ, তাদের নাবিশ্বাস উঠেছে। এখন জনগণ চিৎকার করে বলে যে ইউনূস তুই কবে যাবি, আমরা কবে মুক্ত পাব? সেটাই হচ্ছে কথা, যে এই জঙ্গি ইউনূসের অত্যাচার, নির্যাতন, আর তার ওই মেটিকুলাস ডিজাইন, আর তার ওই চালা চামুন্ডাদের হাতে সারা বাংলাদেশ জিম্মি। কিন্তু জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চায়, সে বিচ্ছিন্ন করতে পারবে না। আমি জনগণের জন্যই আছি, বাবা মা ভাই সব হারিয়েছিলাম, এই বাংলাদেশের মানুষকে আমি আপন করে নিয়েছি। এই বাংলাদেশের মানুষের মাঝেই আমি খুঁজে পেয়েছি আমার স্নেহ, ভাইয়ের স্নেহ, মায়ের স্নেহ, বাবার স্নেহ, তাদেরকে আমি আপন করে নিয়েছি। কাজে তাদের জন্য আমার জীবনটাকে উৎসর্গ করেছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।